ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ব্লকের আইনি ও মেয়াদ সংক্রান্ত জটিলতার কথা জানালেন এলজিআরডি উপদেষ্টা। নুসরাত ফারিয়া কারাগারে, নির্দোষ প্রমাণ হলে ছেড়ে দেওয়া হবে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ঘটনায় বিব্রত ফারুকী। অর্থ আত্মসাৎ ও অর্থ পাচারে জড়িতদের সম্পদ দিয়ে তহবিল হবে, ক্ষতিপূরণ হিসেবে দেয়া হবে আমানতকারী ও দুস্থদের। নির্বাচিত সরকার না আসলে বিনিয়োগ আসবে না, দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে এগিয়ে নেওয়ার আহ্বান বিএনপি নেতাদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা 4 দিনের বিক্ষোভ শেষে নগর ভবনে ব্লকেট কর্মসূচি পালন করে ঢাকাবাসী। এতে নগর ভবনের আশপাশের সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। দ্রুত সময়ের মধ্যে ইশরাক হোসেনকে শপথ নেওয়ার মাধ্যমে দায়িত্ব বুঝিয়ে না দিলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদন। ইশরাক হোসেনের সমর্থকদের মিছিল, স্লোগানে মুখর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকা। ফুলবাড়িয়া থেকে পুলিশ সদর দপ্তর, গোলাপশাহ মাজার, গুলিস্তান পুরোটাই দখলে তাদের। জনতার ঢল নগর ভবন অভিমুখে। ঢাকা দক্ষিণ থেকে বিএনপি নেতাকর্মীদের খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে। বন্ধ রয়েছে সব ধরনের যান চলাচল। মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে না দেওয়ার প্রতিবাদে গত 4 দিন ধরে চলছে বিক্ষোভ সমাবেশ। আদালতের নির্দেশনা ও নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশের পরও ইশরাক হোসেনকে স্থানীয় সরকার মন্ত্রণালয় মেয়র হিসেবে শপথে গড়িমসি করছে বলে অভিযোগ তার সমর্থকদের। আমরা আশা করব যে আদালতের রায়কে সম্মান দেখিয়ে জনগণের ভোটের অধিকারকে স্বীকৃতি দিয়ে অনতিবিলম্বে শপথের মাধ্যমে তাকে নগরবাসীর সেবা করার সুযোগ দেবে। স্বাভাবিকভাবে তিনি শপথ গ্রহণ করবেন, কিন্তু স্থানীয় সরকার, স্থানীয় উপদেষ্টা, স্থানীয় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ, তিনি এই শপথের যেই আনুষ্ঠানিক যেইভাবে আপনার আয়োজন করা দরকার তিনি করেন নাই। আমরা ঢাকার ছেলেকে মেয়র হিসেবে দেখতে চাই। আমাদের দল মত নির্বিশেষে আমরা ইশরাককে যোগ্য স্থানে দেখতে চাই। আমাদের সবার একটাই দাবি যে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের মেয়র ইশরাককে জননেতার ভোটে যে পাশ করেছেন এবং হাইকোর্ট থেকে রায় দিয়েছেন, গেজেট ঘোষণা হয়েছে, তার শপথ ঘোষণা যে পর্যন্ত না করাবে আমরা রাজপথ ছাড়ব না। সকাল গড়িয়ে দুপুর ক্রমেই উত্তাল হতে থাকে নগর ভবনের সম্মুখ ভাগ। সরকার ইশরাক হোসেনকে অবিলম্বে শপথের উদ্যোগ না নিলে ঢাকাকে জনবিচ্ছিন্ন করার হুঁশিয়ারিও উচ্চারণ হয়। শপথ না করায় তাহলে আমরা সারা বাংলাদেশের গেট, ঢাকা যাত্রাবাড়ি 8টা বিভাগের গেট আমরা বন্ধ করে দেব। আমাদের দাবি না নেওয়া পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। যত রকম পায়তারা করে কোনো লাভ হবে না। আমরা ঢাকাবাসী রাস্তায় নেমেছি এবং আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাস্তায় অবস্থান করব ইনশাআল্লাহ। জনগণের ম্যান্ডেট নিয়ে উনি নির্বাচিত হয়েছেন। আমরা চাই অবিলম্বে যাতে মেয়র ইশরাক হোসেনকে ওনার চেয়ারে বসানোর জন্য। গত 27 মার্চ ট্রাইব্যুনালের রায়ে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে শেখ ফজলিনুর তাপসের জয়ের ফলাফল বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে। 28 এপ্রিল এ বিষয়ে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। ইশরাক হোসেনকে মেয়র পদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে চলমান আন্দোলন কর্মসূচি মঙ্গলবারও চলবে বলে জানিয়েছেন আন্দোলনের সমন্বয়ক। স্থানীয় সরকার উপদেষ্টা জনাব সজীব মাহমুদ সজীব ভুইয়া তিনি একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেছেন, মামলা হাইকোর্টে মামলা পেন্ডিং আছে, আদালতের রায় পেন্ডিং থাকায় এটা নিষ্পত্তি করা যাচ্ছে না। ভাইরা, অত্যন্ত মিথ্যা কথা, এটা জাতির সাথে প্রতারণা করা। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। আইনি ও মেয়াদ সংক্রান্ত জটিলতা থাকায় ইশরাক হোসেনকে মেয়র পদে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে বলে জানিয়েছেন এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আন্দোলনের জন্য জনভোগান্তি হচ্ছে উল্লেখ করে তিনি তাদেরকে ধৈর্য ধরার আহ্বান জানান। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে এসব কথা বলেন এলজিআরডি উপদেষ্টা। এখানে অনেকগুলো আইনি জটিলতা আছে, সেগুলো আমরা আইন মন্ত্রণালয়ের থেকে জানতে চেয়েছি যে কি ধরনের আইনি জটিলতা আছে কিংবা আছে কিনা।
এবং এর বাইরেও মেয়াদ সংক্রান্ত জটিলতা আছে। এর বাইরে আবার আমরা একটা লিগ্যাল নোটিশ পেয়েছি এবং আমাদেরকে বিবাদী করে রিটও করা হয়েছে যাতে শপথ গ্রহণ করতে না দেওয়া হয়। আমরা যতদূর জানি সেটা বিচারাধীন আছে। তো এই সকল ধরনের জটিলতা নিরসন না করে আমরা কোনো সিদ্ধান্তে আসলে যেতে পারছি না। তো রিটের বিষয়টা এবং আইন মন্ত্রণালয়ের মতামত পাওয়া গেলে কোনো ধরনের আইনি জটিলতা না থাকলে শপথ দিতে কোনো অসুবিধা নেই। যারা সেখানে আন্দোলন করছেন আমরা দেখেছি বেশিরভাগই একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতাকর্মী। আমাদের প্রত্যাশা থাকবে যে নগরবাসীর যে ভোগান্তি এবং ভোগান্তিটা শুধুমাত্র রাস্তা বন্ধ করে দেওয়ার জন্য নয়। আপনারা জানেন যে অনেক রেগুলার অ্যাক্টিভিটিস, রেগুলার কাজ আছে সিটি কর্পোরেশনের, সেগুলো এক ধরনের স্থবিরতা হয়ে আছে। এই ভোগান্তি নিরসনের জন্য ওনারা ধৈর্য দেখাবেন এবং এই যে আইনি জটিলতাগুলো আছে, হাইকোর্টে বিচারাধীন আছে, হাইকোর্টের প্রতিও সম্মান প্রদর্শন করবেন এবং ধৈর্য ধরবেন আর কি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর কারণ হিসেবে 10টি জটিলতার কথা তুলে ধরেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। একই সঙ্গে তার প্রতি ইশরাক হোসেনের আক্রমণাত্মক ও অপমানজনক কার্যক্রমের কোনো কারণ খুঁজে পাননি বলেও জানিয়েছেন এই উপদেষ্টা। সোমবার বিকেল 3টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এসব কথা জানান। 8জি সংশোধন অবৈধ মর্মে হাইকোর্টের রায় ভায়োলেট করে নির্বাচন কমিশন ট্রাইব্যুনাল এই রায় প্রদান, নির্বাচন কমিশন শুনানিতে অংশগ্রহণ না করায় একপাক্ষিক রায় এবং পরবর্তীতে কমিশন আপিল না করা সহ মোট 10টি কারণ উল্লেখ করেন আসিফ মাহমুদ। এদিকে এই প্রেক্ষাপটে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে জোরালো প্রতিক্রিয়া জানান ইশরাক হোসেন। সেখানে তিনি লিখেছেন, আন্দোলনের মূল উদ্দেশ্য হল অন্তর্বর্তী সরকারের কতিপয় ব্যক্তির ক্ষমতা লিপ্সা ও গোপন অভিসন্ধি জনগণের সামনে উন্মোচন করা। তিনি বলেন, সমালোচনা সহ্য করেও গণতন্ত্রের স্বার্থে স্বার্থান্বেষীর আসল চেহারা উন্মোচন করতে হবে। যারা নিরপেক্ষতার মুখোশ পরে একটি বিশেষ দলের হয়ে কাজ করছেন তাদের অবিলম্বে পদত্যাগ করার দাবিও জানান ইশরাক হোসেন। অভিনেত্রী নুসরাত ফারিয়ার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা থাকায় তাকে আটক করা হয়েছে। তদন্তে নির্দোষ প্রমাণিত হলে ছেড়ে দেওয়া হবে। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকলো বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দর থেকে আটক অভিনেত্রী নুসরাত ফারিয়াকে রাজধানীর ভাটারা থানা থেকে সোমবার হাজির করা হয় আদালতে। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। প্রতিবেদন সাপেক্ষে আগামী বৃহস্পতিবার পরবর্তী জামিন শুনানির দিনও ধার্য করেছে আদালত। হাসিনাকে যারা সহযোগিতা করেছে, ফ্যাসিবাদী আন্দোলনের বিরুদ্ধে যারা কাজ করেছে তাদের মধ্যে তাকে সম্পৃক্ত পাওয়া যায়। আজকে তার জামিন আংশিক শুনানি হয়। প্রতিবেদন দেওয়ার জন্য আগামী 22 তারিখ পাস নির্ধারণ করা হয় এবং আজকে তাকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করা হয়। আমার মক্কেল উনি দেশেই ছিলেন না এবং তার ফেসবুকে আপনি যদি দেখবেন সপক্ষে বেশ কিছু পোস্ট আছে এই বিপ্লবের সপক্ষে। এই তো সবকিছু মিলে আমরা আশা প্রার্থী যে সামনের হিয়ারিংয়ে কোর্ট আমাদের দিকে সহায় হবে। এদিকে সচিবালয়ে আইন শৃঙ্খলা বিষয়ক সভা শেষে নুসরাত ফারিয়ার আটক প্রসঙ্গে উপদেষ্টা বলেন, তদন্ত শেষ হলে বিষয়টি পরিষ্কার হবে। কেউ যেন ভোগান্তির শিকার না হয় এই জন্য আমরা অবশ্যই ব্যবস্থা নিব। আমরা বলছি শুধু দুষ্কৃতিকারী যেন আইনের আওতায় আসে এবং শাস্তি ভোগ করে, কোনো একটা নিরীহ লোক যেন কোনো অবস্থায় শাস্তি ভোগ যেন না করে এই ব্যবস্থা আমরা অবশ্যই নেব। না, গতকালে ওনার এগেস্টে তো আমরা ইনভেস্টিগেশন তো শেষ হয় নেই। ইনভেস্টিগেশন শেষ হয়েছে, ইনভেস্টিগেশন শেষ হওয়ার আগে তো বোন আমি বলতে পারবো না। হ্যাঁ, এখন তার নামে যদি কেস থাকে আপনি কি করবেন? আপনি তো আবার যদি ছেড়ে দিলে আবার আপনি কিন্তু বোন বলবেন, স্যার আপনি ছেড়ে দিচ্ছেন, অমুকের ছেড়ে। বিদেশ যাত্রা নিষেধ আছে কিনা একটা পলিসি আছে, ওই পলিসির মতো যেটা যারা পড়ে তাদের। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নিজের পেজে দেয়া এক স্ট্যাটাসে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী লিখেছেন, নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকলো। তিনি আরও লিখেছেন, সরকারের কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা। ঢালাও মামলার ক্ষেত্রে সরকারের পরিষ্কার অবস্থান, প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতা না থাকলে কাউকে গ্রেপ্তার করা হবে না এবং সেই নীতি অনুসরণ করা হচ্ছিল। তবে আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ গমনকে কেন্দ্র করে ক্ষোভের পর ওভার নার্ভাসনেস থেকেই হয়তোবা এমন হয়েছে বলে মনে করেন এই উপদেষ্টা।
রিশাদ নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। অর্থ আত্মসাৎ ও অর্থ পাচারে জড়িতদের সম্পদ দিয়ে একটি তহবিল গঠন করবে সরকার, যা আমানতকারী ক্ষতিপূরণ হিসেবে ও দুস্থদের দেয়া হবে। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। তবে পাচারকৃত অর্থ ফেরত আনতে 4 থেকে 5 বছর সময় লাগতে পারে বলেও জানান তিনি। শুভ মাহফুজের রিপোর্ট। বিগত আওয়ামী লীগ সরকারের 16 বছরে দেশ থেকে পাচার হয়েছে বিপুল পরিমাণ অর্থ। শ্বেতপত্র কমিটির হিসেবে যার পরিমাণ প্রায় 28 লাখ কোটি টাকা। এই হিসেব কতটা সঠিক বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানাতে না চাইলেও এমন তথ্যই উঠে এসেছে। তবে পাচারকৃত অর্থ উদ্ধারের প্রক্রিয়া চলমান। পাচার হওয়া অর্থ উদ্ধারের অগ্রগতি জানাতে সোমবার প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন কেন্দ্রীয় ব্যাংক গভর্নর। বৈঠক শেষে পাচারকৃত অর্থ উদ্ধারের সময়সীমার কথা উল্লেখ করে তিনি জানান, অর্থ ফেরত পেতে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, UAE ও সিঙ্গাপুর সর্বাত্মক সহায়তা করছে। আমরা মনে করছি যে আমরা এখনো নতুন নতুন সম্পদ উদ্ঘাটন হচ্ছে, যোগ হচ্ছে, এটা একটা প্রক্রিয়াধীন ব্যাপার। তবে যে সম্পদ আমরা ইতিমধ্যেই পেয়েছি তার ভিত্তিতেই কিন্তু আমরা মামলা রুজু করা হয়েছে এবং সেই সম্পদগুলোকে জব্দ করা হয়েছে। আমাদের ইন্টারেস্টেড কান্ট্রি হচ্ছে ইউকে আমাদের সর্বাত্মক সহায়তা দিচ্ছে, তাদের পার্লামেন্টারি কমিটি আমাদের সহায়তা দিচ্ছে, তাদের NGO-রা সমর্থন দিচ্ছে, আমেরিকান সেখানেও আমরা সহায়তা পাচ্ছি। আমাদের আরেকটা দেশ হচ্ছে কানাডা, UAE এবং সিঙ্গাপুর। তো সিঙ্গাপুর সরকারের সাথেও আমরা আলোচনা করেছি। এ সময় জব্দকৃত অর্থ নিয়ে সরকারের পরিকল্পনার কথা জানান গভর্নর। বলেন, জব্দকৃত অর্থ দিয়ে একটি ফান্ড গঠন করবে সরকার, আর এই ফান্ড কোথায় খরচ করা হবে সেই পরিকল্পনাও তুলে ধরেন তিনি। কিছু বেশ বড় আকারের শেয়ার আছে, বিভিন্ন ব্যাংকের শেয়ার, বিভিন্ন কোম্পানির শেয়ার, যেগুলো যারা পালিয়ে গেছেন তাদের শেয়ার, সেগুলোকে জব্দ করা আছে। এগুলোকে কিভাবে আমরা জনহিতকর কার্যে ডিপোজিটরদেরকে আবার ব্যাংকগুলোকে ক্ষতিপূরণ দিয়ে ডিপোজিটরের স্বার্থ রক্ষা করা যায়, সেই ব্যাপারে এক ফান্ড গঠন করে এই ফান্ডগুলোকে বা এই শেয়ারের যে লব্ধ অর্থ সেগুলোকে সেখানে ট্রান্সফার করে আমরা কিভাবে সেটাকে ম্যানেজ করব সে বিষয়ে আলোচনা হয়েছে। পাচারের অর্থ উদ্ধারে কেন্দ্রীয় ব্যাংক বিদেশি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করছে বলেও জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হওয়া উচিত দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে এগিয়ে নিয়ে যাওয়া। এই সরকার যতই চেষ্টা করুক, নির্বাচিত সরকার না আসলে দেশে বিনিয়োগ আসবে না। এদিকে আওয়ামী লীগ সরকারকে চোরতন্ত্র আখ্যা দিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ CPDর সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ব্যবসায়ীরা এখন চুপচাপ আর আমলারা আছেন বহাল তবিয়তে। রাজধানীতে SDG বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত বাজেট নিয়ে আলোচনায় তারা এসব কথা বলেন। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এই সরকারের মধ্যমেয়াদী কোনো পরিকল্পনা নেই। আগের সরকারের ফিসক্যাল কাঠামোর ওপর দাঁড়িয়েই আসছে নতুন বাজেট প্রণয়নের ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে সবার সাথে যে আলোচনা করা দরকার ছিল সরকারের পক্ষ থেকে তা দেখা যায়নি। চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি 4% এবং কর ভিত্তিক জিডিপি অনুপাত 10%-এর নিচে থাকবে বলেও মনে করেন তিনি। অর্থনৈতিক সংস্কারে সরকারের সমন্বয়, স্বচ্ছতা ও সহযোগিতার অভাব রয়েছে বলেও মন্তব্য করেন দেবপ্রিয়। সেমিনারে CPDর সম্মানীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান বলেন, পাচার করা অর্থের আকার অনেক বড়, সেটাকে ফেরত আনতে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এ সময় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অন্তর্বর্তী সরকারকে বিএনপি সহায়তা করছে, আগামীতেও করে যাবে, কিন্তু সরকার ভুল পথে এগুলে দেশ এগোবে না। স্বৈরাচারের পতন হয়েছে, পালিয়ে গেছে, তারপরে মেইন টাইম বাংলাদেশকে ডেমোক্রেটিক ট্রানজিশনে নিয়ে যাওয়ার জন্য যে পদক্ষেপগুলো, দ্যাট শুড বি দ্য প্রায়োরিটি অফ দিস গভর্নমেন্ট। যা আমরা ডেমোক্রেটিক অর্ডারে ফিরে যাওয়ার জন্য যে কাজগুলো করা দরকার, ওইটা হচ্ছে এই সরকারের প্রধান দায়িত্ব। সুতরাং সেইখানে আমরা কতটুকু এগোচ্ছি, কারণ আনসার্টেনিটির মাধ্যমে কোনো অর্থনীতি এগোতে পারে না। বাংলাদেশে এই ক্লেপ্টোক্রেসি বা যেটাকে চোরতন্ত্র বলে, এইটার ভিতরে ছিলেন আমাদের আমলারা, নির্দিষ্ট ব্যবসায়ী গোষ্ঠী যাদের আমরা অলিগার্ক বলি, কিছু রাজনীতিবিদরা পালিয়ে গেছে, ব্যবসায়ী গোষ্ঠীরা ম্রিয়মান হয়ে আছেন, আমলারা আবার পুনরুজ্জীবিত হয়েছেন। একটা বাজেট তৈরি করার জন্য যেই পরিমাণে এবং সংস্কারের জন্য যেই পরিমাণে মন খুলে আলাপ আলোচনা করার, সেটা দেখলাম না।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপি সংস্কার চায়, তবে বিলম্বিত নির্বাচন চায় না। দ্রুত নির্বাচন না হলে নানা ধরনের সংকট তৈরি হবে। জাতীয় প্রেস ক্লাবে 12 দলীয় জোটের এক অনুষ্ঠানে নজরুল ইসলাম খান এসব কথা বলেন। অবশ্যই আমরা সংস্কার চাই। যেসব সংস্কার প্রয়োজন, যেসব সংস্কার সম্ভব, যেসব সংস্কার ছাড়া একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন সম্ভব না, এ সবগুলি নিয়ে আমরা করতে চাই। আমরা এটাও চাই যে যত দ্রুত সম্ভব জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া। আওয়ামীপন্থী 61 জন আইনজীবীর জামিন স্থগিতের আদেশ বহাল রেখেছে হাইকোর্ট। সেই সাথে 2 সপ্তাহের মধ্যে রুল নিষ্পত্তির নির্দেশও দেন আপিল বিভাগ। সোমবার সকালে জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন 3 বিচারপতির আপিল বিভাগ চেম্বার আদালতের দেয়া জামিন স্থগিতের আদেশ বহাল রাখেন। এর আগে সরকার বিরোধী আন্দোলনের সময় আইনজীবীদের মারধর ও হত্যা চেষ্টার মামলায় 22 এপ্রিল আওয়ামীপন্থী 61 জন আইনজীবীকে জামিন দেন হাইকোর্ট। বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ তাদের জামিন দেন। পরে জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের উপর হামলা, আইনজীবীদের চেম্বার ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগে আওয়ামীপন্থী 144 আইনজীবীর বিরুদ্ধে মামলা করা হয়। পরে 115 আইনজীবী উচ্চ আদালত থেকে 8 সপ্তাহের জামিন নেন। না ফেরার দেশে চলে গেলেন বাংলাভিশনের ন্যাশনাল ডেস্ক ইনচার্জ শাফিন খান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 19 বছরেরও বেশি সময় ধরে বাংলাভিশনে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন শাফিন খান। সহকর্মীদের কাছে ছিলেন অত্যন্ত আস্থাভাজন। চোখের জলে ভালোবাসায় তাকে শেষ বিদায় জানালো বাংলাভিশন পরিবার। বিস্তারিত জানাচ্ছেন সিকান্দার রেমান। যাচ্ছে জীবন এক পলক ফ্রেমে বাঁধা, অব্যক্ত কত ব্যথা যায় না বোঝা। 31 মার্চ ফেসবুকের সবশেষ এমন স্ট্যাটাস দিয়েছিলেন বাংলাভিশনের ন্যাশনাল ডেস্ক ইনচার্জ শাফিন খান। আসলেই কি জীবন ফ্রেমে বাঁধা? কি এমন কথা যা বোঝা যায় না? তার অবচেতন মন কি কিছু টের পেয়েছিল? ঈদুল আজহায় লম্বা ছুটিতে যাবার কথা ছিল, খুশি ছিলেন, টিকিটও কাটা শেষ। সেই ছুটিতেই গেলেন। সত্যি সুদীর্ঘ সেই ছুটি, যে ছুটি থেকে আর কেউ কোনোদিন ফেরে না। বাংলাভিশনের ন্যাশনাল ডেস্ক ইনচার্জ শাফিন খান হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন না ফেরার দেশে। প্রতিদিনের মতো সোমবার দুপুর 2টা থেকে অফিস, সে অনুযায়ী প্রস্তুতি। মেয়েকে স্কুলে দিয়েই আসবেন প্রিয় কর্মস্থল বাংলাভিশনে, বসবেন নিজের চেয়ারে। দেশের বিভিন্ন জায়গা থেকে পাঠানো রিপোর্টগুলো তৈরি করবেন। গতকাল যে প্যানেলে কাজ করেছেন আজ তা ফাঁকা। আছে স্মৃতি, আছে জমানো কথা। গতকালও এই যে এই জায়গাটা তার সাথে কাজ হয়েছিল, যে এইটা যে শেষ কাজ হবে। নিউজ রুমের সবসময়কার হাসি খুশি মানুষটি কখনো কোনো অভিযোগ ছিল না কোনো কিছু নিয়েই। তার প্রিয় নিউজ রুমে আজ কান্নার রোল। এত ভালো মানুষ কোনোদিন কারোর সাথে মনোমালিন্য হয়নি। আমি আমার বড় ভাইকে হারিয়েছি। এই শূন্যতা কোনোভাবে পূরণ হবে না, কোনো দিনও পূরণ হবে না, কোনোভাবে না। দুপুর 2টা পার হয়ে যাচ্ছে, ডিউটির সময় তো হলো। শাফিন খান আজ নিউজ রুমে আসবেন না। সদা হাস্যোজ্জ্বল, কর্তব্যপরায়ণ শাফিন খান তো দায়িত্ব অবহেলা করেন না। দেরি হলেও আসলেন ঠিকই প্রিয় কর্মস্থলে শেষ বিদায় জানাতে। ওনার জীবদ্দশায় ওনার নামটা উচ্চারিত হইলে, বলা হইলে সাথে সাথে একজন ভালো মানুষ, অমায়িক মানুষ, আন্তরিক মানুষ, নির্বিরোধ মানুষ। কারোর সাথে তার কোনো দ্বন্দ্ব সংঘাত কোনো কিছু ছিল, হিংসা বিদ্বেষ ছিল না। এগুলো আমাদের দেখা। হি ইজ অলওয়েজ উইথ এ স্মাইলি ফেস। সে খুবই হাস্যোজ্জ্বল, বন্ধুবৎসল একজন মানুষ ছিল, সদালাপী একজন মানুষ ছিল, এবং তার কাছ থেকে মনে হয় কেউ খারাপ ব্যবহার পাইছে বাংলাভিশনের আপনি এমন একজনও খুঁজে পাবেন না। বাংলাভিশনের প্রধান কার্যালয়ের নিচেই হলো জানাজা। অংশ নিলেন সহকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। খুব সুন্দর করে একটা হাসি দিয়ে বলে, আপা আপনি আসেন, অনেকদিন দেখা হয় না,
এমন করে যে দেখা হবে এটা আসলে বুঝতে পারিনি। নিঃসন্দেহে উনি একজন সৎ মানুষ ছিলেন, একজন সহজ সরল মানুষ ছিলেন, সবাইকে তিনি ভালোবাসতেন। ভালো মানুষ বলতে যা বোঝায় শাফিন ভাই হচ্ছেন এমনই একজন। আমি এখন হয়তো পেশাগত কারণে অন্য জায়গায় কাজ করি, কিন্তু তারপরে ওনার মৃত্যু খবর শুনে থাকতে পারি নাই। পরে খুলনায় নিয়ে যাওয়া হয় শাফিন খানের লাশ, সেখানেই দাফন করা হবে শাফিন খানকে। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনের 6টি সুপারিশ বাস্তবায়ন স্থগিত রাখতে করা রিটের আদেশ আগামী 26 মে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদ রাজির হাইকোর্ট বেঞ্চে শুনানি শেষে আদালত আদেশের জন্য এই দিন ধার্য করে। গত 4 মে সুপ্রিম কোর্টের আইনজীবী রওশন আলী রিট দায়ের করেন। তিনি জানান, নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনের বিতর্কিত ও সাংঘর্ষিক বিষয়গুলো পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনাও চাওয়া হয়েছে রিটে। আবেদনে আরও বলা হয়েছে, নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনের বেশ কিছু সুপারিশ ইসলামী শরীয়তের বিধান ও জনগণের ধর্মীয় অনুভূতির পরিপন্থী, বাংলাদেশের সংবিধানের সঙ্গেও সাংঘর্ষিক। রিটে সংশ্লিষ্ট 3টি মন্ত্রণালয় ও নারী সংস্কার কমিশনের চেয়ারম্যানকে বিবাদী করা হয়। কমিশনের প্রতিবেদনের 3, 4, 6, 10, 11 ও 12 অধ্যায়ে অন্তর্ভুক্ত সুপারিশগুলো কেন বেআইনিভাবে প্রণীত ও আইনগত কার্যকারিতা বহির্ভূত ঘোষণা করা হবে না, এই মর্মে রুল চাওয়া হয়েছে। ঠিকমতো ভোট দিতে পারবে কিনা তা নিয়ে জনগণের মনে প্রশ্ন রয়েছে, বললেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। প্রশাসনিক কারসাজি এবং ভয়ের রাজত্ব কায়েমের শঙ্কাও তার। সোমবার বিকেলে জাতীয় সংসদের এলজিডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। 2 মাস ধরে চলা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার প্রথম ধাপ আজ শেষ হয়েছে। এরপর শুরু হবে দ্বিতীয় ধাপের আলোচনা। প্রথম পর্বের আলোচনার বিষয়বস্তু জনসম্মুখে তুলে ধরা হবে বলে জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। তিনি বলেন, দ্বিতীয় ধাপের সংলাপ হবে বিষয়ভিত্তিক। সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদনে অনেক কথা থাকলেও প্রশ্নমালায় নেই। তিনি বলেন, জনগণ ভোট দেওয়ার ব্যাপারে নিশ্চিত হতে চায়। সংস্কারের ক্ষেত্রে অগ্রাধিকারের বিষয়গুলো জনগণকে জানানোর উপর গুরুত্ব দেন সিপিবির সাধারণ সম্পাদক। বাংলাদেশ দলের পাকিস্তান সফরে সীমান্তবর্তী স্টেডিয়ামগুলোয় ম্যাচ না খেলতে বিসিবিকে নির্দেশনা দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়, জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি আরও বলেছেন, যারা এতদিন দুর্নীতি অনিয়ম করছে তারাই বিসিবির গঠনতন্ত্র সংশোধনে বাধা দিচ্ছে। তবে ক্রিকেট বোর্ডের পরবর্তী নির্বাচন সংশোধিত গঠনতন্ত্রে দেখতে চান ক্রীড়া উপদেষ্টা। মনির হোসেন খানের রিপোর্ট। দেশের নিবন্ধিত যুব সংগঠন আছে 18,000-এর বেশি, তবে এসব সংগঠনের বেশিরভাগই কাগজে কলমে। রেজিস্ট্রেশন আছে, নেই ডাটাবেজ। তাই সুযোগ ও ইচ্ছা থাকলেও তাদের কাজে লাগাতে পারছে না সরকার। ডাটাবেজ তৈরিতে জাতিসংঘের জনসংখ্যা তহবিলের সহযোগিতা নিচ্ছে সরকার। জাতীয় ক্রীড়া পরিষদে ইউএনএফপির সঙ্গে চুক্তি করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। দেশের ক্রীড়াঙ্গন নিয়ে কথা বলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। জানান, বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে ইতিবাচক সরকার, তবে দিয়েছে কিছু দিক নির্দেশনা। আমরা বিসিবিকে একটা নির্দেশনা বা দিয়েছি যাতে সীমান্তবর্তী স্টেডিয়াম যাতে অ্যাভয়েড করা যায়। সেক্ষেত্রে বিসিবি এখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে কথা বলে যতটা নিরাপদভাবে এই সফর শেষ করা যায়। বিসিবির নির্বাচন নিয়ে চলছে নানান জল্পনা কল্পনা। ক্রীড়া উপদেষ্টার দাবি, দুর্নীতিবাজরা গঠনতন্ত্র সংশোধনে বাধা দিচ্ছে। নিয়ম না মানার অভ্যাসের কারণে ক্রীড়া পরিষদের গেট মানি পরিশোধে গড়িমসি করছে বিসিবি। কোনো একটা জায়গায় কাঠামোগত সংস্কার হলে আপনারা জানেন এটার উপকারভোগী যেমন আছে, এর ফলে যারা বিভিন্ন অনিয়ম করে আসছে তাদের সেই অনিয়ম বন্ধ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। সেই জায়গা থেকে কিছু বাধা ছিল সে সময়টাতে, এবং সে সময়টাতে আরও বিভিন্ন কারণে আমরা তখন আগেইনি। তবে অবশ্যই আমরা কনস্টিটিউশনাল রিফর্মটাকেই গুরুত্ব দিব এবং তারপরে ইলেকশনের দিকে যাব। দীর্ঘদিনের প্র্যাকটিস হয়ে গেছে যে নিয়ম না মানা, এবং নতুন করে যখন আবার সেগুলো রিইনস্টেট করতে যাওয়া হয় তখন একটু অভ্যস্ততার কারণেই আমার মনে হয় যে একটু গড়িমসি বা এই বিষয়গুলো থাকে। দীর্ঘ 6 বছর পর জাতীয় স্টেডিয়ামে ফিরছে ফুটবল। আসিফ মাহমুদের কাছে এটাই সবচেয়ে বড় উৎসব। জাতীয় স্টেডিয়ামে মনে হয় 6 বছর পরে কোনো খেলা নামছে, এবং ঢাকার যারা দর্শক আছেন তারা আবার জাতীয় স্টেডিয়ামে এসে খেলা দেখার সুযোগ পাবে। এটাই একটা বড় আয়োজন বলে আমি মনে করি, এবং এখনই অনেকে আগ্রহ প্রকাশ করছে, অনেকে টিকিট চাচ্ছে।
এক সপ্তাহের মধ্যে সবগুলো স্পোর্টস ফেডারেশনের কমিটি গঠন হয়ে যাবে বলে আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ব্লকেড, আইনি ও মেয়াদ সংক্রান্ত জটিলতার কথা জানালেন এলজিআরডি উপদেষ্টা। নুসরাত ফারিয়া কারাগারে, নির্দোষ প্রমাণ হলে ছেড়ে দেওয়া হবে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ঘটনায় বিব্রত ফারুকী। অর্থ আত্মসাৎ ও অর্থ পাচারে জড়িতদের সম্পদ দিয়ে তহবিল হবে, ক্ষতিপূরণ হিসেবে দেয়া হবে আমানতকারী ও দুস্থদের। নির্বাচিত সরকার না আসলে বিনিয়োগ আসবে না, দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে এগিয়ে নেওয়ার আহ্বান বিএনপি নেতাদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।